সুস্থ হয়ে গেল, তাকে রেখে চলে আসলে এখন তোমার কষ্ট হচ্ছে না? আমার এই কথা শুনে রায়ান বিরক্ত হয়। সে বিরক্তি নিয়ে বলে, বাজে কথা বলো না, সবসময় ওদের হিংসা করো না তো। যখনই দেখি তখনই ওদের নিয়ে উল্টাপাল্টা কথা ভাবতে থাকো। আমি উল্টাপাল্টা কথা ভাবছি নাকি তুমি ভাবতে বাধ্য করছো? আমার এই কথা শুনে রায়ান আমার দিকে রাগি চোখে তাকায়। অতঃপর বলে, এই মাঝরাতে শুরু করো না। এটা বলে রায়ান ফ্রেশ হতে চলে যায়। আমি প্রচন্ড রকম মনে কষ্ট নিয়ে বিছানার উপর বসে রইলাম। হসপিটালে ওভাবে রায়ান আমাকে রেখে চলে যাওয়ায় আমি যতটা না কষ্ট পেয়েছিলাম তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি তখন যখন আমার শাশুড়িকে ফোন করে জিজ্ঞাসা করে তার মুখ থেকে শুনলাম ব্লেডের সাথে লেগে খুবই সামান্য একটু আঙ্গুল কেটেছে। শুধু তাই নয়, তিনি নিজেই বললেন আঘাতটা তো সামান্য ছিল যে কয়েক ফোঁটা রক্ত শুধু ঝরেছে, আর যেটা একটি কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দেওয়ায় ঠিক হয়ে গেছে। কিছু চিন্তা করতে হবে না, এই সামান্য কারণে রায়ান আমাকে রেখে চলে গেল। আমার সন্তানদের কথাও ভাবলো না। আমার তো একটা বিপদ হতে পারতো। রায়ান ফ্রেশ হয়ে বের হতে আমি শান্ত গলায় বললাম, তোমার অনাগত সন্তানের প্রতি তোমার কোনো টান রয়েছে? তুমি আজকাল একটু বেশি বাজে কথা চিন্তা করছো। আমার কাছে তোমার বাজে কথার জবাব দেওয়ার মতো সময় নেই। হ্যাঁ, আমার জন্য তোমার কাছে সময় থাকবে কেন? তোমার সব সময় তো তোমার ভাবির আদরের সন্তানের জন্য রয়েছে। তোমার ভাই তো অক্ষম, তার জন্য তোমাকেই তো তাদের সব কাজে থাকতে হয়। আমার এই কথা শুনে রায়ান রাগী গলায় বলে, আর একটা বাজে কথা বললে খুব খারাপ হয়ে যাবে। কি বাজে কথা বললাম? তোমার কোনটা বাজে কথা মনে হলো? তোমার ভাবির প্রতি তোমার ভাই এই বাড়িতে কি মানুষজন আছে নাকি মারা গেছে? এখন কটা বাজে? এখনো আমার জন্য নাস্তা রেডি হয়নি কেন? এখনো আমার গোসলের পানি রেডি হয়নি কেন? চিৎকার চেঁচামেচি করতে লাগলো, কিন্তু কেউ তার চিৎকার শুনে তার সামনে আসছে না। কি কিছুটা অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো, ব্যাপার কি? ওই গরিবের বেটি কি মরলো নাকি? ভাবতে ভাবতে ইমা রুমের দিকে পা বাড়ালো। ইমা রুমের সামনে আসতেই অপরিচিত এক ভদ্রলোক রুম থেকে বের হয়ে আসলো। ইমা লোকটির মুখোমুখি হতে কিছুটা অবাক হয়ে মনে মনে বলল, কি ব্যাপার? এই লোক আবার কে? ইমা রুমের ভিতরে কি করছে? লোকটি কিয়াকে দেখে মুচকি মুচকি হাসছে। কিয়া জানতে চাইলো, আপনি কে? ইমার বেডরুমে কি করছেন? লোকটি মুচকি হেসে বলল, আমি সিয়াম, কাজের প্রয়োজনে আমি সবার বেডরুমে যেতে পারি। কথাটা শুনে কিয়া অবাক হয়ে গেল। জানতে চাইলো, আপনি এসব কি বলছেন? সবার বেডরুমে যেতে পারেন, এই কথার মানে কি? আমি সবার বেডরুমে যেতে পারি তার মানে কি? এত মানে বোঝাবার সময় আমার নেই, আমি এখন আসি বলেই সিয়াম হনহন করে বাসা থেকে বের হয়ে গেল। কিয়া পেছন থেকে অনেকবার ডাক দিল, কিন্তু সিয়াম দাঁড়ালো না। কিয়া মনে মনে বলল, নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে। একজন পরপুরুষ এত সকালবেলা আমাদের বাসায়, নিশ্চয়ই ইমার সাথে অবৈধ সম্পর্ক আছে। আজ আমি ইমার 12টা বাজিয়ে ছাড়বো বলে ইমা রুমের ভিতরে প্রবেশ করলো। রুমের ভিতর ঢুকে কিয়া তো অবাক। রুমের মধ্যে কেউ নেই। রুমের চারিপাশে তাকিয়ে ইমা ইমা বলে ডাক দিল, কিন্তু ইমার কোনো সারা শব্দ নেই। কিয়া মনে মনে ভাবলো, ব্যাপার কি? ইমা কোথায় গেল? এবার ইমা ইমা ডাকতে ডাকতে রুম থেকে বের হয়ে গেল। সোজা খালা রুমে প্রবেশ করতেই আমিনা বেগম বলল, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছিস কেন সকালবেলা? আর বলো না খালা, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কিন্তু আমি তো বুঝতে পারছি না, তুমি বলছো স্বপ্ন দেখেছো, কিন্তু ইভা বলছে কেউ ওর মুখ চেপে ধরেছে। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাই তো বুঝতে পারছি না। ভাইয়া, আমি যেটা বলছি সেটাই সত্য। কেউ আমার রুমের ভিতরে ঢুকেছিল, কেউ আমার মুখ চেপে ধরেছে, সেজন্য আমি চিৎকার দিয়েছি। বেলা বলল, হলেও হতে পারে, কিন্তু আমার টেনশন হলো মেইন দরজা বন্ধ, আর একটু আগে সারা ঘর ঝাড়ু দিয়েছি, কোথাও কাউকে দেখতে পাইনি। তাহলে তোমার রুমে কে আসবে আর কে তোমাকে জড়িয়ে ধরবে? আমি বুঝতে পারছি না। তাহলে কি আমাদের বাসায় জিন ভূতের আসর পড়লো নাকি? এমন সময় সালেহা বেগম রুমের ভিতর প্রবেশ করলো। অপর পাশে দাঁড়িয়ে বলল, আমারও মাথায় কাজ করছে না। ইভা, এই আংটিটা তোর বিছানার উপর পেলাম, এটা কি তোর? না না, ও আংটি আমার না। অপু আংটিটার দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে মনে মনে বলল, এত দামি স্বর্ণের আংটি ইভার বিছানার উপর আসলো কোথা থেকে? কমপক্ষে 4 আনা হবে। এত দামি আংটিটা কার? সালেহা বেগম বলল, আমার মাথায় তো কোনো কাজ করছে না। এই আংটিটা যদি তোর না হয় তাহলে তোর বিছানায় আসলো কোথা থেকে? আমি জানি না মা। অপু চিলের মতো ছবির মায়ের হাত থেকে আংটিটা টান দিয়ে হাতে নিয়ে বলল, আংটি এখন যার কাছে আছে সেই আংটির মালিক। কথা না বাড়িয়ে বাসার চারিপাশে খোঁজো, দেখো বাসার মধ্যে কেউ লুকিয়ে আছে কিনা। আমি স্বর্ণকারের দোকান থেকে আংটিটা পরীক্ষা করে নিয়ে আসি, এটা স্বর্ণ নাকি ইমিটেশন। বলে কেউ কিছু বলার আগে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সালেহা বেগম পেছন থেকে কয়েকবার ডাক দিল, কিন্তু শুনলো না। সালেহা বেগম এবার রাগান্বিত হয়ে বলল, দেখলে বৌমা, অপু এটা কোনো কাজ করলো? আমি টেনশনে পড়েছি, আরো আংটি পরীক্ষা করতে গেছে। ইভা বলল, মা, আমার খুব ভয় করছে। বেলা বলল, আম্মা, আপনি একটু পাশে বসুন। আর ইভা, তুমি ভয় পেও না, আমি সারা বাসা খুঁজে দেখি বলেই বেলা রুম থেকে বের হয়ে গেল। সালেহা বেগম ইভার পাশে বসলো, কিন্তু এখনো তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এই আংটিটা কোথা থেকে আসলো।